দেখিয়ে দেয়। আজকের আমাদের দেশের শিল্প ক্রমশই কমে আসছে, সংকুচিত হচ্ছে, এটা ঠিক। বেসরকারি উদ্যোগ কিছু রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের বিভিন্ন জায়গায় সম্পদ লুট করা হচ্ছে, এবং এই বিভিন্ন ঘটনার ফলে আজকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সরকারি ব্যবস্থাপনায় প্রশাসকদের হচ্ছে যদি নজরদারি না থাকে, পরিবেশ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে। তাই জাতীয় ভোপাল গ্যাস এই যে দিবস বা ভোপাল যে দিবস, এই দিবসের গুরুত্ব আমাদের কাছে থেকে যাচ্ছে, এবং এটাকে আমাদের পালনের মধ্যে দিয়ে জনগণ এবং সরকারের মধ্যে এই সচেতনতার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ এবং কর্তব্যের বিষয়গুলোকে তুলে ধরতে হবে বারবার করে। আজকের এই ভোপাল দিবসকে স্মরণ করেই আজকে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যে আলোচনা, যে শীতের শুরুতে স্বাস্থ্য সতর্কতা, এই শীতের শুরুতে স্বাস্থ্য সতর্কতা হিসেবে প্রথমেই আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট চিকিৎসক, পাবলিক হেলথ স্পেশালিস্ট, এক্সপার্ট ইন এপিডেমিওলজিস্ট ডাক্তার সুবর্ণ গোস্বামী। ডাক্তারবাবুকে বলবো প্রথমে তার আলোচনার মধ্যে অংশ নিতে। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ সুলেমান দা। আমাদের মধ্যে ডাক্তার চ্যাটার্জিও যোগ দিয়েছেন। তো আজকে যে বিষয়ে, যে আমরা জানি যে বিষয়ের কথা আপনি উল্লেখ করলেন, যে ভোপাল দিবস, সারা পৃথিবীতে এরকম যে কটা ম্যানমেড এপিডেমিক হয়েছে ভয়ানক, তার মধ্যে ভোপালের ইউনিয়ন কার্বাইড গ্যাস কারখানার ঘটনা এটা একটা। এবং আজকের দিনে যেহেতু 2রা ডিসেম্বর এবং 3রা ডিসেম্বরের মধ্যবর্তী যে রাত্রি, সেই রাত্রি ঘটনাটা ঘটেছিল আজ থেকে 39 বছর আগে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় প্রয়াত, জীবন প্রাণ হারানো সমস্ত যে প্রায় 4000-এর কাছাকাছি মানুষ, প্রত্যক্ষভাবে এবং অপ্রত্যক্ষভাবে প্রায় 6 লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ, এই প্রয়াত মানুষদের প্রত্যেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আলোচনা সভাটি শুরু করছি। আমি বলবো, তারপর কিছুটা ডাক্তার চ্যাটার্জিও বলবেন, তারপর আমরা দুজন ইন্টারঅ্যাক্ট করব। তো শীতকালে আমরা মানে এমনিতেই সারা বছর নানান রোগ জীবাণু ইত্যাদি সঙ্গে করেই আমরা বাঁচি। পার্টিকুলার শীতকালটাতে নির্দিষ্টভাবে কিছু বিষয় আমাদের বাড়তি মনোযোগ দাবি করে। একদম শীতের শুরুতে আর শীতের শেষে, এই দুটো সময়টাতে এই যে তাপমাত্রার যে হেরফের হয়, যে দিনে একরকম তাপমাত্রা, রাত্রিরে একরকম তাপমাত্রা, এই যে হেরফেরের জন্য আমাদের যেটা হয় যে বেশ কিছু জীবাণু, ভাইরাস এবং ব্যাকটেরিয়া তাদের বাড়বাড়ন্ত হয়। ফলে এই সময় সহজে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর হওয়া, সর্দি কাশি হওয়া, এরকম নানা রকম উপসর্গের মধ্যে দিয়ে আমরা অনেকেই যাই। তার মধ্যে শিশুরা, বয়স্করা, গর্ভবতী মহিলারা তারা একটু বেশি ভালনারেবল, সেই জন্য তারা বেশি ভোগেন, এবং যারা যুবক বয়সী তারা একটু কম ভোগেন। কিন্তু অল্প বিস্তর প্রায় সকলকেই এই বিষয়গুলো টাচ করে বলতে, যেমন ধরুন হচ্ছে যে বিশেষ করে শীতের শুরুতে যখন এই সময়টাতে, এখন এমনিতেই আমরা জানি যে জলবায়ু পরিবর্তন, সেই তার জন্য যে উষ্ণায়ন, দেখুন আজকে 3 ডিসেম্বর, আজকেও কিন্তু কলকাতা শহরে এবং সারা পশ্চিমবঙ্গে বলতে গেলে, মানে সমতলে, পাহাড় বাদ দিলে বাকিটাতে যে ঠান্ডা পড়ার কথা তার ধারে কাছেও ঠান্ডা নেই। অর্থাৎ কলকাতা শহরে এবং দক্ষিণবঙ্গে এখনো ফ্যান চালাতে হচ্ছে মানুষকে, বা কাউকে এসি চালাতে হচ্ছে। এই যে পরিস্থিতি, এর ফলে কিন্তু রোগ ভোগ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। স্বাভাবিকভাবে যদি শীত আসতো, যে শীতটা আমাদের যে সময়টাতে পরে শীত পড়তো, তাহলে একরকম ছিল। কিন্তু এখন যেহেতু তা পড়ছে না, সেই জন্য বিপদের সম্ভাবনাটা আরো বেশি। তো আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এয়ার পলিউশন। এয়ার পলিউশন এমনিতেই আমরা জানি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, আমরা যেটা দিয়ে বায়ু দূষণ মাপি,
সেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটা বড় শহরগুলোতে, আমাদের ভারতবর্ষে যে বড় শহরগুলো, তারপরে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বরাবর খুব খারাপ বেশ কিছুদিন ধরেই। ইদানিং কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটাও ভারতবর্ষের মানে দিল্লির কোনো অংশে কম নয়, কখনো কখনো সেটা 400 ছাড়িয়ে যায়। আমরা জানি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে 50-এর মধ্যে থাকলে সবচেয়ে ভালো, 100-র মধ্যে থাকলে সেটা তাও সন্তোষজনক, খুব বেশি সমস্যা হয় না। কিন্তু 100 যেই ছাড়িয়ে যায়, 100 থেকে 200-র মধ্যে হলেই বেশ কিছু মানুষের সমস্যা হয়ে যায়, বিশেষ করে যারা ভালনারেবল গ্রুপ, অর্থাৎ যাদের ইতিমধ্যেই শ্বাসকষ্টের সমস্যা আছে, ফুসফুসে নানান ধরনের রোগ আছে, শিশু, তাদের সমস্যা হতে পারে, চাইল্ডহুড অ্যাজমা যাদের আছে। 200 থেকে 300 ছাড়িয়ে গেলে এদের সমেত গর্ভবতী মহিলা তাদেরও সমস্যা হয়। এমনি বয়স্ক মানুষ হয়তো অ্যাজমা নেই, তা সত্ত্বেও তার সমস্যা হয়। হার্টের রোগ যাদের আছে তাদের সমস্যা হয়। 300 থেকে 400 হয়ে গেলে এই সমস্যা আরো একটু মারাত্মক হয়। আর 400-র উপর হয়ে গেলে সেটা সিভিয়ার কন্ডিশন হয়। সেটা প্রত্যেকেই, যে সময় একজন স্বাস্থ্যবান যুবক বা যুবতী, তারও সমস্যা হয়, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, যদি একটু বেশি পরিশ্রম করতে হয়, সিঁড়ি বাইতে হয় বা অনেকটা রাস্তা হাঁটতে হয়, তাহলে সমস্যা হয়, শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া হচ্ছে যে অল্পতেই হচ্ছে যে কাশি শুরু হয়ে যায়, হাঁচি শুরু হয়ে যায়, নানান ধরনের সমস্যা আমাদের শুরু হয়ে যায়। এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেক কিছুর উপর নির্ভর করে। শীতকালে এমনিতেই এয়ার কোয়ালিটি একটু খারাপ হয়, তার কারণ নানান গ্যাস ইত্যাদি, তার সাথে কুয়াশা, ধোঁয়া, সবকিছু মিলে বাতাস অনেকটা ভারী হয়ে যায়, নিঃশ্বাসের পক্ষে সেটা আমাদের জন্য বেশ কষ্টকর হয়। আর এবার দিলে যেটা হচ্ছে বেশ কিছু ভাইরাস এবং জীবাণু যারা শ্বাসনালীর সংক্রমণ ঘটাতে পারে, তাদের বাড়বাড়ন্ত হয়। বিশেষ করে বাচ্চাদের, আমরা বাচ্চাদের অনেক সময় দেখি যে তারা, দেখবেন যে বাচ্চাদের এমনিতে শ্বাস প্রশ্বাসের হার বড়দের থেকে বেশি। আমরা বড়রা মিনিটে সাধারণত ওই ধরুন 12 থেকে 16 বার শ্বাস প্রশ্বাস নিই, কিন্তু বাচ্চারা যদি জন্মের পর থেকে 2 মাস অবধি তারা মিনিটে প্রায় 60 বার অবধি তারা শ্বাস নেয়। আর 2 মাস পেরিয়ে গেলে 1 বছরের মধ্যে যদি আমরা ধরি, তাহলে মিনিটে প্রায় 50 বার। এবং 1 বছর পেরিয়ে গেল হচ্ছে যে 1 বছর থেকে 2 বছরের মধ্যে সাধারণত দেখি আমরা 40 বার। আর একদম প্রায় 5 বছর অব্দি এটা মিনিটে প্রায় 40 বার, 5 বছরের উপরে হলে 30 বার, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু তার থেকে বেশি যদি হয়, যদি এত দ্রুত, আমরা বাচ্চাদের বুকে বা পেটের এখানটা, বুক আর পেটের মাঝখানটায় হাত রাখলে যদি একটু ঘড়ি দিয়ে মিনিটে গুনি, কাউন্ট করি, যদি রেখে এর থেকে বেশি শ্বাস প্রশ্বাসের হার রয়েছে, তাহলে কিন্তু সেটা বিপজ্জনক। ফলে জ্বর, একটু কাশছে, বা তার সাথে নাক দিয়ে সর্দি ঝরছে, হাঁচছে, এরকম যদি হয়, আর তার সাথে যদি দ্রুত শ্বাস প্রশ্বাসের হার হয় বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে খুব তাড়াতাড়ি। বয়স্কদের এই সময়, বিশেষ করে যাদের অ্যাজমা আছে, আমরা যেটা দেখি শীতকালের দিনে রাত্রি, একটু বেশি রাতের দিকে তাদের শ্বাসকষ্ট হয়, এবং আমরা হাসপাতালের এমার্জেন্সি গুলোতে দেখি যে এই ধরনের পেশেন্ট আসেন শ্বাসকষ্ট নিয়ে, এবং অনেকেই দেরি করে আসেন বলে আমরা চিকিৎসকরা করার বেশি আমাদের হাতে থাকে না, তখন আমরা কিছু কিছু পেশেন্টকে চেষ্টা সত্ত্বেও বাঁচাতে পারি না। ফলে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ এইটা জরুরি। আর আরেকটা, এই সবগুলো তো যা বললামই, তার সাথে যেটা হয় যে এই সময়টাতে দেখবেন অনেক ফুল যেগুলো ফোটে, সেই ফুলের যে পরাগ রেণুগুলো সেগুলো বাতাসে ভাসে, সেগুলো অ্যালার্জেনের কাজ করে। যেমন ধরুন ছাতিম ফুল, ভীষণ অনেকের কাছে এটা অ্যালার্জেন, বিশেষ করে যাদের ফুসফুসের বা শ্বাসনালীর সমস্যা, রোগ আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে বেশ সমস্যা নিয়ে আসে এটা। যদি বাড়ির আশেপাশে ছাতিম গাছ থাকে এবং তার পরাগ রেণু যদি নিঃশ্বাসের মাধ্যমে আমাদের তাদের শরীরে ঢোকে, সমস্যা হয়, বাড়াবাড়ি হয়। তো এইগুলো থেকে বিরত থাকতে হবে, যে ধোঁয়া, ধুলো ইত্যাদি থেকে দূরে থাকা আমাদের। আচ্ছা, আমি কমেন্ট কয়েকটা পাচ্ছি, আমি আসছি, কমেন্ট যেগুলো আসছে সেগুলোতে উত্তর নিশ্চয়ই আমরা দেবো, আমি এবং ডাক্তার চ্যাটার্জি দুজনেই দেবো। প্রাথমিক কয়েকটা কথা আগে বলে নিই। এছাড়া যেটা হচ্ছে যে এই সময়ে বেশ কিছু, যেটা যারা কাজ করেন, অকুপেশনাল হ্যাজার্ডস, সেটা হচ্ছে যে অনেকের থাকে। এমনিতেই আমরা জানি যে বিশেষ করে যারা খনি অঞ্চলে কাজ করেন বা খনি অঞ্চলে যাতায়াত করতে হয় নানা কারণে,
বা হচ্ছে ধরুন কোনো হচ্ছে যে সিলিকা, যেখানে সিলিকার কারখানাতে কাজ করেন, বা হচ্ছে যে অ্যাসবেস্টসের কারখানায় কাজ করেন, তাদের হচ্ছে যে এক ধরনের ফুসফুসের রোগ হয়। এবং হচ্ছে যে এই রোগটা কিন্তু এমনকি যারা ধরুন হচ্ছে যে চাষবাস করেন এই সময়, ধান কাটার সময় ওই যে ধান যেখানে ঝরানো হচ্ছে মেশিনে বা পাটাতে, এখন তো মেশিনেই হয়, তো ওই একটু গ্রামাঞ্চলে যারা মফস্বলের দিকে, এখানে চাষবাস প্রচুর হয়, আমি বর্ধমান জেলায় চাকরি করি, সেখানে দেখি যে প্রচুর মানুষ এই সময় ধান কাটার পরে তারা শ্বাসকষ্ট নিয়ে হাজির হন। তো ওই যে ডাস্টগুলো তৈরি হয়, সেই ডাস্টগুলো নাকে ঢুকে ফুসফুসে অব্দি গেলে সমস্যা হয়। বেশ কিছু ধারণা, মানে যেখানে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটা টেকনিক্যাল সমস্যার জন্য উনি বেরিয়ে গেছেন। ওনার টেকনিক্যাল একটা সমস্যা হয়েছে বোধহয়, সম্ভবত বেরিয়ে গেছেন উনি আর কি। এখন না ঢোকা অব্দি আমি আবার ওনাকে এন্ট্রি করাতে পারছি না। ওনার ওখান দিয়ে নেটের কানেকশনটা কেটে গেছে বোধহয়, সম্ভব নেটটা কিছু সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা। তাই জন্য বেরিয়েও গেছে। ঠিক আছে, ফিরে আসুক, ওয়েট করি আমরা একটু আর কি। মৌমিতা শোনা এখনো যাচ্ছে? ঢুকতে পারেননি? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আমরা কি, আচ্ছা তাহলে আমি মৌমিতাকে এখন বলতে বলি। বেশ, তাহলে হ্যাঁ। আমি তাহলে সেভাবেই যাচ্ছি। আমরা একটু মনে হচ্ছে টাওয়ারের প্রবলেম কিছু হয়েছে, লিংক একটু অসুবিধা হচ্ছে। আমরা ডক্টর সুবর্ণ গোস্বামীকে আবার আমরা শুনে নেব। এখন আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, পালমোনারি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর মৌমিতা চ্যাটার্জি। ডক্টর মৌমিতা চ্যাটার্জিকে তার আলোচনা শুরু করার কথা বলছি। ডক্টর মৌমিতা চ্যাটার্জি। হ্যাঁ, ডক্টর গোস্বামী যে কথাগুলো বলছিলেন, আমি তার কিছুটা কন্টিনিউয়েশন রাখছি। সেটা হচ্ছে যে, যেটা উনি বলছিলেন যে আমাদের দেশে বা সারা পৃথিবী জুড়েই অকুপেশনাল হেলথ হ্যাজার্ড, মানে অকুপেশনাল লাং ডিজিজ, হ্যাঁ, যেটা হচ্ছে সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস, খনি অঞ্চলে কাজ করার জন্য পাথর খাদানে আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশেষ করে এখন যেটা বেআইনি পাথর খাদান, বালি খাদান, এগুলোতে কাজ করার জন্য শ্রমিকদের যে ফুসফুসের মধ্যে যে সরু সরু ছোট ছোট পার্টিকেলস গুলো জমা হয় এক ধরনের লাংসের ক্রনিক লাং ডিজিজ হচ্ছে।
তাছাড়া এই সময় চাষের মরশুমে চাষিদের ধান ঝাড়াই বাছাই করার সময় সেখান থেকেও এক ধরনের কিন্তু ফুসফুসের অসুখ হয়, ক্রনিক লাং ডিজিজ আমরা বলি ফার্মার্স লাং। তো এটা আমাদের দেশে এগুলো হচ্ছে কমন ক্রনিক লাং ডিজিজ, যেগুলোতে রুগীরা বিশেষ করে এই সময় যখন ওয়েদার চেঞ্জের সময় তারা বিশেষ করে ভোগেন। তারপরে হচ্ছে আমাদের দেশে বিশেষ করে এই যে শীতের ঠিক আগে যে শারদোৎসব 1 মাস ব্যাপী, এবং বিশেষ করে দীপাবলি উৎসবে কালী পুজোর সময় যে বাজি আতশবাজি ব্যবহার আমাদের দেশে এখনো গ্রামাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে বা এমনকি শহরাঞ্চলেও যে কাঠকয়লা মানে উনুনের ব্যবহার, এইগুলো হচ্ছে মানে দেখা যাচ্ছে যে বায়োমাস ফুয়েল যেগুলোকে বলে, গোবর কাঠ কয়লার থেকে যে আগুন রান্নার কাজে মহিলারা ব্যবহার করেন, যার কারণে মহিলাদের মধ্যেও কিন্তু, যেটা আমাদের দেশে যেহেতু খুব ভালোভাবে তথ্য সংগ্রহ হয় না, যেটা আমাদের অনেকটাই ওভারলুক থেকে যায়, সেটা হচ্ছে আমাদের দেশের মহিলাদের মধ্যে কিন্তু ক্রনিক লাং ডিজিজ সিওপিডির মানে প্রিভ্যালেন্স মানে প্রভাব অনেক বেশি, যতটা না মানে তথ্যে আসে তার থেকে অনেক বেশি। তো যে কারণে এই যে ওয়েদার চেঞ্জের সময় যে শীতের মরশুমের মানে শুরুতে সকলেরই একটা হয়তো ভালো লাগে, ওয়েদারটা একটু আমাদের একটু মনোরম থাকে, কিন্তু সেই সময় বিভিন্ন রকম সংক্রমণ বিশেষ করে ফুসফুসের সংক্রমণ কিন্তু প্রবণতাটা আমরা দেখতে পাই বেড়ে যায়। তো আমরা যদি মোটামুটি উপসর্গগুলোকে 2 ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগে হচ্ছে যে আমাদের মূলত যেগুলো আমরা বলি আপার রেসপিরেটরি সিমটম, আমি বোঝার জন্য বলছি সহজভাবে, সেটা হচ্ছে যে যেমন সর্দি, নাক থেকে জল ঝরা, নাক বন্ধ, গলা খুসখুস, দেখবেন অনেক সময় এই সময় কিন্তু রুগীরা এই উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে। আর একটা রয়েছে যেটা লাংসের সিমটম, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম বলা হয়, সেটা হচ্ছে কাশি, সেটা কফ যুক্ত হতে পারে অথবা শুকনো কাশি, তার সঙ্গে সাঁই সাঁই আওয়াজ হতে পারে, বুকে একটা চাপ ভাব হতে পারে, শ্বাসকষ্ট, এইগুলো। এবং অন্য কিছু জেনারেলাইজ সিমটমস হতে পারে, যেমন জ্বর আসতে পারে, গায়ে হাত পায়ে ব্যথা, একটা দুর্বলতা, এই সমস্ত জিনিসগুলো নিয়েই আমরা রুগীদের বিশেষ করে প্রেজেন্ট করতে দেখি। এবার কথা হচ্ছে যে এই যে ওয়েদার চেঞ্জের সময় এই ধরনের ফুসফুসের সংক্রমণ বা এই যে নাক কান গলার সংক্রমণ, এগুলো কিন্তু কমন। তাহলে কি আমরা সমস্ত পেশেন্টকেই বলবো যে তাদের ক্রনিক লাং ডিজিজ আছে, মানে সিওপিডি বা অ্যাজমা আছে? সেটা কিন্তু নয়। কিন্তু যদি দেখা যায় যে কোনো পেশেন্ট মানে কোনো মানুষ যদি বারবার দেখা যায় যে ওয়েদার চেঞ্জ হলেই তাদের এরকম সর্দি কাশির প্রবণতা আছে, তাদের বারবার কফ বসে যাচ্ছে বা সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, এটা কিন্তু খুব লক্ষ্য করার মতন পয়েন্ট, যে তাহলে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে তাদের ক্ষেত্রে কিন্তু ক্রনিক লাং ডিজিজ যেমন অ্যাজমা বা সিওপিডির একটা সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে আমি বাচ্চাদের মা বাবাদের বিশেষ করে বলবো যে আমাদের কাছে অনেক বাচ্চা পেশেন্ট আসে, মানে ছোটবেলা থেকেই সর্দি কাশি হয়, বারবার হচ্ছে, বারবার কফ বসছে, এমনকি শ্বাসকষ্ট হচ্ছে কিছু কিছু বাচ্চার, অনেকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, নেবুলাইজেশন দিচ্ছে, কিন্তু তারা এই প্রবলেমটাকে মানতে পারে না। বা এমনকি আমি বলবো যে এটা ডাক্তারদের মধ্যেও অনেকের এই সচেতনতার অভাব আছে। আসলে এই সচেতনতাগুলো খুব সাম্প্রতিক সময় এসেছে। তারা কিন্তু বুঝতে পারে না যে এটা কিন্তু অ্যাজমার সিমটম হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সেটা প্রপারলি অ্যাড্রেস করতে হবে, চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, শিশু চিকিৎসক, বক্ষরোগ বিশেষজ্ঞ, এদের কাছে পরামর্শ নিতে হবে। দরকার হলে কিন্তু আমি সেটা চিকিৎসার পার্টে আসবো, যে সেক্ষেত্রে কিন্তু মানে ঠিক মতন চিকিৎসা করতে হবে। সেক্ষেত্রে কিছু ওষুধ আছে, বিশেষ করে ইনহেলারের প্রয়োজনীয়তা সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটা খুব কমন আমরা অনেক পেশেন্টরাই রুগীরাই জিজ্ঞাসা করে, আমি জানি না আপনাদের মধ্যে হয়তো অনেকে প্রশ্ন করবেন, আমি সেই উত্তরটা দিচ্ছি, যে একটা খুব সহজভাবে আমি ব্যাখ্যা করতে পারি যে অ্যাজমা বা সিওপিডির মধ্যে কি তফাৎ, এটা অনেকে প্রশ্ন করেন। তো সেটা আমি একটা সহজ মানে শর্টে বলে দিচ্ছি যে অ্যাজমাটা হচ্ছে সাধারণত অল্প বয়সে হয়, সাধারণত জন্মগত, এবং দেখা যায় যে এপিসোডিক, মানে এটা অনেকের ভুল ধারণা যে আমার তো মাঝে মাঝে ওয়েদার চেঞ্জ হলে আমার ঠান্ডা লাগা বা কফ কাশি হয় বা শ্বাসকষ্ট হয়, আমার তো সারা বছর থাকে না, তাহলে আমি কেন বলবেন যে অ্যাজমা হয়েছে? আসলে অ্যাজমা রোগটা কিন্তু রয়েছে, সেটা ক্রনিক অসুখ। এই অসুখগুলো সাধারণত সারে না, সাধারণত বংশগত, কিন্তু মাঝে মাঝে সিমটমসটা বাড়ে কমে, সিমটমসটা মাঝে মাঝে হয়, রোগটা কিন্তু থাকছে।
সুতরাং এটা কিন্তু একটা মানুষের একটা ভুল ধারণা, যে কারণে যখনই আমরা ইয়াং পেশেন্টদের বা বাচ্চাদের বলি যে 2-3 বছর টানা ইনহেলার নিতে হবে বা 2-3 বছর টানা ট্রিটমেন্ট করতে হবে, অনেকেই ঘাবড়ে যান। এটা আমি বলে দিই, এটা ঘাবড়ানোর কোনো বিষয় নয়। এটা ক্রনিক ডিজিজ সেহেতু কিন্তু রেগুলার ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, এবং যত কম বয়সে চিকিৎসা শুরু করা যায় এবং এফেক্টিভ যদি ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রোগগুলোকে কন্ট্রোল করতে পারি। আর সিওপিডিটা আমি বলে নিই, বিশেষ করে যারা স্মোকার বা ওই যে বললাম আমাদের দেশে যারা কি বলবো এই বায়োমাস ফুয়েল মানে যে গোবর কাঠ কয়লার উনুনে রান্না করা মহিলারা, তারপরে আমাদের বাড়িতে ধূপ ধুনো এবং আতশবাজির ব্যবহার, এইসব বিভিন্ন কারণে, এবং এয়ার পলিউশন যেটা ডক্টর গোস্বামী খুব বিশদেই বললেন, এয়ার পলিউশন তো আমাদের দেশে এখন একটা প্রবল সমস্যা। সেই অনেক বিভিন্ন কারণেই কিন্তু সিওপিডি যেটা ডেভেলপ করে, সেটা সাধারণত মধ্যবয়সী বা তার বেশি বয়সের মানুষের ডেভেলপ করে, এবং সেখানে যে শ্বাসনালীগুলো সরু হয়ে যায় এবং শ্বাসনালীগুলোর গায়ে এমন চেঞ্জ হয়ে যায় যে কারণে এই পেশেন্টদের বারবার সংক্রমণ হয়। সেটা কিন্তু ক্রনিক ডিজিজ, এবং এই যে চেঞ্জটা অ্যাজমাতে যেমন আমরা দেখি সিমটমস গুলো এপিসোডিক হয়, মানে মাঝে মাঝে সিমটম থাকে, মাঝে মাঝে সিমটম একেবারে থাকে না, পেশেন্ট একদম সুস্থ থাকে। সিওপিডির ক্ষেত্রে কিন্তু মোটামুটি দেখা যায় যে সারা বছরই কম বেশি পেশেন্ট এই সিমটমে ভোগে। সুতরাং আমি খুব সহজভাবে একটু ডিফারেন্স করার চেষ্টা করলাম যাতে সুবিধা হয় বুঝতে। এইটা দুটো হচ্ছে মোটামুটি অ্যাজমা এবং সিওপিডির মধ্যে তফাৎ। যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে যে অ্যাজমা এবং সিওপিডির ক্ষেত্রে, সেটা অল্প বয়সী বা বয়স্ক পেশেন্ট সবার ক্ষেত্রেই আমি বলবো যে যাদের ক্ষেত্রে বারবার এই ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লাগা বা সংক্রমণের ব্যাপারগুলো ঘটছে, প্লিজ আপনারা এগুলোকে ইগনোর করবেন না। কারণ আমরা যদি আগেই খুব অল্প মানে আর্লি স্টেজে যদি আমরা ইন্টারভেন করতে পারি, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অসুখগুলোকে আমরা হয়তো কিওর করতে পারবো না, হয়তো রিভার্স করতে পারবো না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই প্রোগ্রেশনটাকে আমরা কিন্তু ঠেকিয়ে রাখতে পারবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে আমাদের দেশে যেটা ভীষণ মানে একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিকেশন। আমরা দোকানে গেলেই সিমটম বলে বেশিরভাগ ক্ষেত্রে এমনকি দোকানের যারা কর্মচারী তারা মোটামুটি সিমটম শুনে ওষুধ দিয়ে যায়, সব থেকে মারাত্মক যেটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। ফলে অ্যান্টিবায়োটিকের ঠিক মতন ডোজ, ঠিক মতন কতদিন খাবে সেটা ঠিক মতন হয় না, এবং আমাদের রুগীদের মধ্যেও এটা একটা আছে যে কিছুদিন বাদে যেই সিমটমটা একটু রিলিফ হয়ে যায় সঙ্গে সঙ্গে পেশেন্ট অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয়। এর ফলে যেটা মারাত্মক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। ফলে আমরা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বারবার বলবো যে এই ওভার দ্য কাউন্টার মেডিকেশন এগুলো বন্ধ করুন, চিকিৎসকের কাছে যান, তাদের পরামর্শ মতন ঠিক ডোজে ঠিক টাইম মতন ওষুধ খান। ইনকমপ্লিট ট্রিটমেন্ট করবেন না, তাতে ভালোর থেকে মন্দ হয় বেশি। এবং আরেকটা যেটা যে এই যারা বারবার ফুসফুসের সংক্রমণে ভুগছেন তারা বক্ষরোগ বিশেষজ্ঞের কাছে যান, মেডিসিনের ডাক্তারবাবুদের কাছে যান, তারা প্রপার ট্রিটমেন্ট করবেন, তারা ওষুধ দেবেন। এবং ইনহেলার নিয়ে আমি একটু শর্টে বক্ষরোগ বিশেষজ্ঞ হিসাবে বলতে হবে, আমি একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে ইনহেলার নিয়ে অনেক রকম ভুল ধারণা আমাদের দেশের মানুষদের মধ্যে প্রচলিত আছে। আমি প্রথমেই বলবো সেই বেশিরভাগই ধারণাগুলো কিন্তু ভুল, মিথ আমরা বলতে পারি। যেমন অনেকে বলে যে আমার তো শ্বাসকষ্ট নেই, তাহলে আমাকে ইনহেলার দেবেন কেন? আমি প্রথমেই বলবো ইনহেলার শ্বাসকষ্টের ওষুধ নয়। শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ বা এই যে ফুসফুসের যে ক্রনিক ডিজিজ গুলো অ্যাজমা বা সিওপিডি, তাদের অনেক মানে সিমটম আছে, তার মধ্যে শ্বাসকষ্ট একটা। সব পেশেন্টের শ্বাসকষ্ট থাকতেও নাও পারে, কিন্তু তার মানে এই নয় যে তার ইনহেলার লাগবে না। ইনহেলার শ্বাসকষ্টের ওষুধ নয়, ইনহেলার ক্রনিক লাং ডিজিজের ওষুধ, এটা আমাদের মাথায় রাখতে হবে। 2, অনেকে বলে যে ইনহেলার নেওয়া খারাপ, ইনহেলারের অনেক সাইড এফেক্ট আছে। ঠিক উল্টো, মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে ওষুধের থেকে ইনহেলার অনেক বেশি নিরাপদ। 3, অনেকে বলে যে ইনহেলারে ডিপেন্ডেন্স হয়ে যায়। আমরা মাঝে মাঝে আমি পেশেন্টদের সঙ্গে মজা করি যে যদি কেউ সিগারেট খায়, বিড়ি খায়, তাহলে নেশা হলে অসুবিধা নেই, ইনহেলারে নেশা হলে ভীষণ ভয় হয়। ইনহেলার সেটা বিষয় নয়। ইনহেলারের কোনো ধরনের ডিপেন্ডেন্স মানে নির্ভরতা কিছু তৈরি হয় না যে রোজ ইনহেলার নিলে আমার তার উপর নির্ভর হয়ে পড়বো, আমার ইনহেলার ছাড়া চলবে না, তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলছি, আমি যেটা আগেও বলেছি, যে যদি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায়, অল্প বয়সে বা বাচ্চা বয়সে ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 2-3 বছর টানা ট্রিটমেন্ট করলে অনেক ক্ষেত্রে আমরা ইনহেলারের ডোজ কমিয়ে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি। সুতরাং ইনহেলার সারা জীবন চলবে, নির্ভর হয়ে পড়বে, এরকম বিষয় নয়। কিন্তু যদি দেখা যায় যে রিফ্র্যাক্টারি ক্রনিক লাং ডিজিজ যেগুলো মানে যেগুলো আপনার মানে এরকম হয়ে যাচ্ছে যে যেগুলো রিভার্স হওয়ার জায়গায় নেই, সেক্ষেত্রে ইনহেলার লাইফ লং লাগতে পারে, সেটা রিকোয়ারমেন্ট।
সেটা হচ্ছে প্রয়োজন, সেটা কিন্তু নির্ভরতা নয়, ডিপেন্ডেন্স নয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আর একটা যেটা ভুল ধারণা লোকের আছে যে আমার যখন প্রবলেম হবে তখন আমি ইনহেলার নেব, না তা নয়। ক্রনিক লাং ডিজিজ এর ক্ষেত্রে যেমন আমাদের অন্যান্য ক্রনিক ডিজিজ যেমন সুগার পেশেন্ট, যেমন যাদের হাই ব্লাড প্রেশার, থাইরয়েডের ওষুধ যাদের খেতে হয় তাদের তো রেগুলার ওষুধ খেতে হয়, ঠিক তেমনি সিওপিডি, অ্যাজমা এগুলো ক্রনিক অসুখ, এক্ষেত্রেও কিন্তু ইনহেলার বা ওষুধ রেগুলার খেতে হয় বা ইনহেলার রেগুলার নিতে হয়, যখন দরকার হবে তখন নয়, কারণ এগুলোর একটা প্রিভেন্টিভ রোল আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোভিডের বিষয়ে ডক্টর সুবর্ণ গোস্বামী আরো বিশদে বলবেন, যেটা কোভিড মহামারীর পর যেটা আমরা সারা পৃথিবী জুড়েই যা দেখেছি এবং আমাদের দেশেও সেই একই কথা বলা যায়, সেটা হচ্ছে কোভিডের পর কিন্তু ফুসফুসের সমস্যা আরো বেড়েছে। এটাও ঠিক যে কোভিডের পর মানুষের আবার ফুসফুসের সম্পর্কে সচেতনতাটাও বেড়েছে, কিন্তু যেটা হয়েছে অনেকের ক্ষেত্রেই যাদের আগে অ্যালার্জি ছিল বা আগে হয়তো সেরকম একটু ঠান্ডা লাগা বা ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস এর প্রবলেম ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু কোভিড এর পর দেখা গেছে তাদের ক্ষেত্রে কিন্তু লাং ডিজিজটা অনেক বাড়াবাড়ি হচ্ছে, তারা বারবার ফুসফুসের সংক্রমণের শিকার হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় হয়তো অনেকে ভয় পেয়ে যান এই সর্দি কাশি হলে যে আমার কোভিড হচ্ছে না তো, সেটা একটা ভয় মানুষ পাচ্ছে, কিন্তু আসলে কোভিডও তো একটা ভাইরাল ইনফেকশন, এবং যে কোনো ভাইরাল ইনফেকশন যেমন ইনফ্লুয়েঞ্জা সিমটমস গুলো মোটামুটি একই, ওই সর্দি কাশি কফ বসা, সুতরাং এগুলো অনেক সিমটমসই ওভারল্যাপিং, সুতরাং এটাতে একটা কনফিউশন হয় অনেকের, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। সেটা যেভাবে সিমটম হলে আমি বারবার বলেছি যে ওভার দ্য কাউন্টার মেডিকেশনের উপরে নির্ভর না করে, মানে দোকানে গিয়ে ওষুধ না কিনে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে ঠিক মতন ডায়াগনোসিস হয়ে চিকিৎসা হবে, এটা আমি বারবার স্ট্রেস দিচ্ছি এই কারণে। এবার যেটা আমি যে বিষয়টা বলবো, যেটা একজন এখানে প্রশ্ন করেছেন আমি এই বিষয়ে বলতামই, সেটা হচ্ছে যেটা যে আমরা এটাকে কি করে প্রিভেন্ট করতে পারি। আমাদের দেশে এখন এই মুহূর্তে জনসংখ্যার যা বিন্যাস তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চা এবং বুড়ো এই প্রপোর্শনটাই কিন্তু বেশি। বয়স্ক মানুষদের কথা কিন্তু আমাদের বিশেষভাবে, যাদের আমরা যখন ক্রনিক লাং ডিজিজের বিষয়ে বলবো, বয়স্ক মানুষদের কথা কিন্তু আমাদের ভাবতে হবে। তার কারণ এই যে অনুপাতটা কিন্তু ক্রমশ বাড়ছে, এবং এই বয়স্ক মানুষদের কিন্তু এই যে বারবার বিশেষ করে এই শীতের সময় ফুসফুসের সংক্রমণ একটা মারাত্মক আকার নেয়, এবং সেখানে বয়স্কদের যেটা একটা বিষয় যে ফুসফুসের সংক্রমণ হঠাৎ হলে কিন্তু আমরা অনেক সময় ডায়াগনোসিস করতে পারি না, মানে বাড়ির লোকেদের অসুবিধা হয়, যেটা যে বয়স্করাও বাচ্চাদের মতন সবসময় যে ক্লাসিক্যালি তাদের জ্বর থাকবে, কাশি থাকবে, বুকে ব্যথা থাকবে সেটা নাও হতে পারে। হয়তো একজন বয়স্ক মানুষ সকালে ভালো ছিলেন, হাঁটাহাঁটি করেছেন, কাজকর্ম করেছেন, হঠাৎ হয়তো বিকেল থেকে ঝিমিয়ে পড়লেন বা খাচ্ছেন না, 2-3 দিন ধরে খাচ্ছে না, বা 2-3 দিন ধরে একটু চলাফেরা করছে না, ঝিমিয়ে পড়েছেন, এগুলো কিন্তু খুব অ্যালার্মিং সাইন। আমি যেটা বিশেষভাবে স্ট্রেস দিতে চাইছি যে যখনই কোনো বয়স্ক মানুষের দৈনন্দিন জীবনযাপনে একটু অন্যরকম দেখবেন, তখনই কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে এই শীতের শুরুতে, যে আমাদের ভাবতে হবে যে ফুসফুসের সংক্রমণ হয়নি তো, আমরা কোনো কিছু মিস করছি না তো, সুতরাং সেক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং বয়স্ক মানুষদের যেটা বিষয়, আমি যেটা আর একটা বিষয় আছে যেটা একজন প্রশ্ন করেছেন, ভ্যাকসিনেশন, সেটা হচ্ছে যে নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা এই দুটো রোগের কিন্তু এই মুহূর্তে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন আমরা গাইডলাইন গুলোতে, সমস্ত ইন্টারন্যাশনাল গাইডলাইন গুলোতে রেকমেন্ড করছি। কোন পেশেন্ট তারা হচ্ছে যে এক হচ্ছে বয়স 65 উপরে, 2 নম্বর হচ্ছে যাদের অবশ্যই যাদের ক্রনিক লাং ডিজিজ রয়েছে, 3 নম্বর হচ্ছে যাদের অন্যান্য কিছু অর্গান ইনভলভমেন্ট আছে, কোমরবিডিটি যাদের যেগুলোকে বলা হয়, যেমন ধরুন যাদের ডায়াবেটিস আছে, ক্রনিক হার্টের সমস্যা আছে, বা কিডনির সমস্যা আছে, বা লিভারের সমস্যা আছে, এই পেশেন্টরা, ধরুন কোনো কারণে দীর্ঘদিন ধরে স্টেরয়েড খেতে হচ্ছে, বা ধরুন ম্যালিগনেন্সি পেশেন্ট যাদের ইমিউনিটি কম, বা অন্য অনেক অসুখের ক্ষেত্রে আমরা জানি যে যেখানে ইমিউনিটি কমানোর ওষুধ খেতে হয়, সুতরাং সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা রেকমেন্ডেড। 2 ধরনের ভ্যাকসিন আছে, একটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। আমি প্রথমেই বলে নিই যে ভ্যাকসিন নিয়ে যেটা সমস্ত ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রযোজ্য, ভ্যাকসিনটা কিন্তু প্রিভেন্টিভ, কিন্তু এমন বিষয় নয় যে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলে সেই রোগটা আর হবে না। আমরা তবু ভ্যাকসিন অফার করছি, কেন? যাতে ফ্রিকোয়েন্সি বা সিভিয়ারিটিটা কম হয়, কিন্তু ভ্যাকসিন দিলে রোগ হবে না বিষয়টা সেটা নয়, কিন্তু অবশ্যই এটা বেশ কিছুটা প্রোটেকশন দেয়। নিউমোনিয়ার ক্ষেত্রে 2 রকম ভ্যাকসিন আছে,
এবং সাধারণত 65-র উপরে হলে ভ্যাকসিন দিলে নিউমোনিয়ার ক্ষেত্রে আর ভ্যাকসিন দেওয়ার দরকার হয় না। 65 বছরের আগে দিলে 5 বছর বাদে রিপিট করতে হয়। আর যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে প্রতি বছর একই টাইমে, সিজনটা হচ্ছে অগাস্ট থেকে এপ্রিল, আমাদের দেশে অগাস্ট থেকে এপ্রিলের মধ্যে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা রেকমেন্ড করি এবং প্রতি বছরই একই মাসে নিতে হবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু যেটা ফ্যালাসি আমাদের দেশের জন্য, যেটা আমি বলবো অবশ্যই, সেটা হচ্ছে যে এই যে আমি এতক্ষণ বললাম যে ক্রনিক লাং ডিজিজের জন্য আপনারা ডাক্তারের কাছে যান, ওষুধ ইনহেলারের কথা বললাম, এই যে প্রিভেন্টিভ ভ্যাকসিনের কথা বললাম, নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা মেন সমস্যা সেটা হচ্ছে কস্ট। যেটা আমরা মানে রোজকার যে প্র্যাকটিসে আমরা যে সমস্যাটা সম্মুখীন হই আমাদের দেশে, সেটা হচ্ছে কস্ট। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ দিনের শেষে সেই পেশেন্ট হয়তো বুঝলো যে সেই ইনহেলার নিয়ে ভালো আছে। আবার অনেক পেশেন্ট আছে যারা ভালো হয়েছে, রীতিমতন তারা নিজেরা বলছে তাদের কোয়ালিটি অফ লাইফ ভালো হয়েছে, তারা তাদের যে কাজ করতে পারছিল না, কাজ বন্ধ হয়ে গেছিল, তারা ইনহেলার নিয়ে ভালো আছে সবকিছু। কিন্তু ইনহেলারের যা দাম আমাদের দেশে, সেই দামটা, সেই খরচটা বহন করবে কি? অনেক রুগীকে ইনহেলার বা ওষুধের, বিশেষ করে ক্রনিক লাং ডিজিজের যে ওষুধগুলো, সিওপিডি বা অ্যাজমার যে ওষুধগুলো, রেকমেন্ডেড ওষুধগুলো এত দাম। আমাদের দেশের যে স্বাস্থ্যনীতি বা আমাদের দেশের যে ওষুধ নীতি, সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে এই যে সারা পৃথিবী জুড়ে বিশেষ করে আমাদের দেশে যে ক্রনিক লাং ডিজিজ যেভাবে বাড়ছে, সেটা আমরা কিভাবে কাউন্টার করব আমাদের ভাববার সময় এসেছে। তার কারণ বেশিরভাগ পেশেন্টই কিন্তু ইনহেলার কন্টিনিউ করতে পারে না, তাদের মাঝপথে ট্রিটমেন্ট ছেড়ে দিতে হয়, ওষুধগুলো কন্টিনিউ করতে পারে না ডিউ টু হাই কস্ট। আর যেটা ভ্যাকসিনেশন, যে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা আমি আবার যেটা বলছি, যে আমাদের দেশে যেখানে আজকে 60-এর উপরে বয়সী মানুষের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আমাদের একটা জনসংখ্যার বড় অংশ যে বৃদ্ধ মানুষেরা, তাদেরকে যদি আমরা বৃদ্ধাদের যদি আমরা প্রোটেকশন দিতে চাই, এইভাবে যে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন যদি দিতে চাই, অবশ্যই এই ভ্যাকসিনেশন গভর্নমেন্ট প্রোগ্রামের আন্ডারে আসা উচিত। নইলে একটা 2-3 হাজার কি 4,000 টাকার ভ্যাকসিন আমি কতজন পেশেন্টকে বলবো নিতে? কতজন আজ আমাদের দেশে এটা অ্যাফোর্ড করতে পারে? সুতরাং এটা অবশ্যই আমাদের বিজ্ঞান মঞ্চের তরফ থেকে দাবি থাকবে, আমাদের এটা দীর্ঘস্থায়ী একটা আমাদের আন্দোলনের মধ্যে, স্বাস্থ্য আন্দোলনের মধ্যে রাখা উচিত, যে যাতে সরকারি ব্যবস্থাপনায় এই ভ্যাকসিনেশনটা হয়, সরকারি প্রোগ্রামে এগুলো ইনক্লুডেড হয়, এবং ক্রনিক লাং ডিজিজের জন্য যে ওষুধ এবং ইনহেলার যেগুলো অনেকদিন ধরে চলছে এবং যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ, সেগুলো সরকার দাম নিয়ন্ত্রণে আনুক। এটা না হলে কিন্তু আমরা যেভাবে আমাদের দেশে ক্রনিক লাং ডিজিজ বাড়ছে, আমরা কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে চলেছি। সুতরাং আমি আমার আলোচনা এবার শেষ করে আনবো। আমি ওভারঅল যেটা শেষ করতে পারি সেটা হচ্ছে এই যে শীতের শুরুতে এই যে সন্ধিক্ষণে আমরা এই সময় আমাদের কিছু প্রোটেকশন নিতে হবে, সেটা বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য, বড়দের ক্ষেত্রেও এবং বয়স্কদের ক্ষেত্রে তো অবশ্যই। সেটা হচ্ছে গলায় গায়ে হালকা ঢাকা দেওয়া প্রোটেক্টিভ যে আমাদের কাপড়, জামা কাপড়, সোয়েটার বা মাফলার, এগুলো ব্যবহার করা। 2 নম্বর হচ্ছে একেবারেই এই কোল্ড ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কোনো খাবার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা। সারা বছরই বা এই সময় বিশেষ করে পারলে একটু হালকা গরম জলে স্নান করা, প্রচুর পরিমাণে জল, শাকসবজি, ব্যালেন্স ডায়েট যেটাকে আমরা বলি, সেই ব্যালেন্স ডায়েট খাওয়া। এবং যদি গলা ব্যথা হয় তাহলে অল্প একটু নুন গরম জলে গার্গেল করা যেতে পারে। তবে লং টার্মের জন্য, এটা আবার কোভিড এর পর একটা খুব ভুল ধারণা মানুষের মধ্যে হয়েছে, যে একটা হচ্ছে গার্গেল আর একটা হচ্ছে স্টিম নেওয়া। বারবার আমরা বলি গার্গেল বা স্টিম নেওয়ার, সেটাও কিন্তু ডাক্তারের পরামর্শ শুনেই করবেন। র্যান্ডাম কিন্তু স্টিম নিয়ে বা গার্গেল করে কিন্তু কোনো উপকার হয় না, বরং স্টিম নিয়ে আমরা দেখি অ্যাজমা বা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে যে সিক্রিশন গুলো, যে কফ গুলো, সেগুলো আরো ড্রাই হয়ে যায়, সেটা কিন্তু আরো ক্ষতি হয়। তো এটা একটা। এবং হচ্ছে ভ্যাকসিনেশন, যেটা আমরা বললাম, যদি আমি তার ফ্যালাসি বললাম যে কস্ট, আমাদের দেশে এটা কিন্তু আমাদের ভাবনা চিন্তা করার সময় এসেছে। কিন্তু তবু যাদের পক্ষে সম্ভব, তারা যদি নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেন, 65 বছরের উপরে যাদের বয়স, কিন্তু
এটাও আমি আবার বলি যে কোনো কিছুই আবার আমাদের দেশে যেটা মানে সমস্যা হচ্ছে যে অতিরিক্ত বিজ্ঞাপন এবং মিসইউজ। আমাদের পাশের বাড়ির ভদ্রলোক বা ভদ্রমহিলা নিয়েছেন, তাহলে আমি কি নেবো? আমাকে প্রচুর পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আমার কি নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া প্রয়োজন? এমনকি মিডল এজেড লোকেরাও এসে জিজ্ঞাসা করে। আমি কিন্তু বলবো যে এখন অব্দি গাইডলাইন কিন্তু সেটা রেকমেন্ড করে না, প্রয়োজন নেই। যাদের ক্ষেত্রে ইন্ডিকেটেড তারা নিন, যাদের পক্ষে সম্ভব। এবং এটা তো আমি বললাম, এটা লং টার্ম, এটা আন্দোলনের মধ্যে আমাদের আসা দরকার, যে যেখানে ওষুধের দাম এবং ইনহেলারের দাম নিয়ন্ত্রণে আনা উচিত, প্রোটেক্টিভ ভ্যাকসিন গুলোর সরকারি প্রোগ্রামের মধ্যে ইনক্লুড হওয়া উচিত, নইলে আগামী দিনে কিন্তু আমাদের সামনে বিপদ আছে। আমি আপাতত এখানে আমার আলোচনাটা রাখলাম, যদি কারোর কোনো কিছু প্রশ্ন থাকে সেটা আমি উত্তর দিতে পারি। ডক্টর মৌমিতাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে দুটো প্রশ্ন ইতিমধ্যেই রয়েছে। একটি হচ্ছে অ্যালার্জি থেকে অ্যাজমা আসতে পারে কিনা, আরেকটি হচ্ছে অ্যাজমা বংশানুক্রমিক কিনা। এই দুটো প্রশ্ন ইতিমধ্যে এসেছে। আর আমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ডক্টর সুবর্ণ গোস্বামীর, ওকে আমরা কানেক্ট করতে পারছি না। মৌমিতা আরেকটু এর সঙ্গে যুক্ত করতে পারে। আর সুবর্ণদা আমরা আবার নিয়ে নেওয়া। হ্যাঁ, সুবর্ণদা এসে পড়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে মৌমিতা দুটো প্রশ্নের একটু উত্তর দিয়ে দিক, তারপরে আমরা আবার নিয়ে নেবো। মৌমিতা। হ্যাঁ, যেটা দুটোই উত্তর হ্যাঁ, সেটা আমি বলে দিই একটু বিশদে। সেটা হচ্ছে যে অ্যাজমা অনেক রকম ভ্যারাইটি আছে, কিন্তু যেটা মেন ভ্যারাইটি সেটা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা। এবং অ্যাজমাটা মানে অ্যালার্জিটা একটা না একটা গ্রুপ অফ অসুখ আমরা ধরতে পারি, একটা বড় স্পেকট্রাম। হ্যাঁ, সেটা চোখে অ্যালার্জি হতে পারে, কারোর নাকে অ্যালার্জি হতে পারে, কারোর গলায় হতে পারে, কারোর বুকে হতে পারে, কারোর স্কিনে হতে পারে। সুতরাং অ্যালার্জির সাথে অবশ্যই সম্পর্কযুক্ত। অ্যাজমা বেশিরভাগ অ্যালার্জিক অ্যাজমা, যেটা হচ্ছে ফুসফুসের অ্যালার্জি। যখন স্কিনে হবে স্কিনের অ্যালার্জি, চোখে হলে চোখের অ্যালার্জি। ফুসফুসের অ্যালার্জি কি হচ্ছে, যখনই ধোঁয়া ধুলো বা এই ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা হাওয়ার মানে এক্সপোজ হচ্ছে, তখন আমাদের শ্বাসনালীগুলো যেমন লজ্জাবতীর পাতে যেরকম ছুলে মুড়ে যায়, সেরকম শ্বাসনালীগুলো এরকম চুপসে যায়। এবং শ্বাসনালীগুলোর গায়ে এমন চেঞ্জ হয়ে যেতে থাকে দিনের পর দিন, যে এই সমস্ত চেঞ্জ গুলো হলেই তখন সিক্রিশন বেশি হয়, তখন ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে। এটাই হচ্ছে অ্যাজমা। সুতরাং অবশ্যই অ্যালার্জির সাথে অ্যাজমা সম্পর্কযুক্ত, একই স্পেকট্রাম, একই মানে গ্রুপ অফ অসুখ আর কি। এক। আর দুই নম্বর যেটা উত্তর ছিল, প্রশ্ন ছিল যে অ্যালার্জি বা অ্যাজমা হচ্ছে বংশানুক্রমিক ভাবে হয় কিনা। অবশ্যই এখন দেখা যাচ্ছে, এমনকি সিওপিডিও মানে সিওপিডিও এখন দেখা যাচ্ছে বলছে যে হেরিডিটারি। আর অ্যাজমার ক্ষেত্রে তো অবশ্যই মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলি হিস্ট্রি পাই। আসলে আগেকার দিনে তো এই যেটা আমি বললাম শুরুতেই, যে এই ওয়েদার চেঞ্জ হলে অনেকে এটাকে খুব হালকা ভাবে নেয়, যে ও হ্যাঁ ওয়েদার চেঞ্জ হলে একটু তো ঠান্ডা লাগা হয়, একটু তো সর্দি কাশি হয়, কফ বসেই। যতক্ষণ না সেটা বাড়াবাড়ি রকমের অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়, ততক্ষণ অব্দি মানুষ ঠিক সচেতন থাকে না, বা এটা যে একটা অসুখ এবং এটা যে একটা প্রপারলি ট্রিটমেন্ট হওয়া উচিত, এটা আগে কিছুদিন আগেও খুব বেশি লোকের ধারণা ছিল না। এখনো যে সবার ধারণা আছে আমি বলবো না। সেই জন্যই বলছি যে সবসময় হয়তো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায় না, কিন্তু হয়তো খুঁজলে সেক্ষেত্রেও পাওয়া যাবে। তবে অবশ্যই অ্যাজমা হচ্ছে বংশগত। সুলেমান দা কি বিচ্ছিন্ন হয়ে গেছে? না, আমি আছি। আচ্ছা, ডক্টর মৌমিতাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু শুনে নেবো ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছ থেকে তার কথা। ডক্টর সুবর্ণ গোস্বামী। হ্যাঁ, প্রথমে দুঃখিত, আমার নেট কানেক্টিভিটির সমস্যা হয়েছিল মাঝখানে। যাই হোক, যেটা ডক্টর চ্যাটার্জি খুব বিস্তারিত আলোচনা করেছেন, আমি জাস্ট কয়েকটা বিষয় অ্যাড করব। একটা হচ্ছে যে এই প্রিভেন্টিভ হেলথ যা যা বলেছেন ডক্টর চ্যাটার্জি, তার সাথে আরো কয়েকটা, যেমন হচ্ছে ধূমপানের অভ্যেস কিন্তু যাদের আছে তাদের চেষ্টা করুন যত শীঘ্র সব ধূমপান ছাড়া। খুব সহজ নয় এরকমটা আমি বিশ্বাস করি না, কঠিনও নয়। এটা মনের জোর থাকলেই ছাড়া যায়। যদি হচ্ছে চেষ্টা করেও ছাড়তে পারছেন না,
তাহলে সরকারি এবং বেসরকারি নানা বিভিন্ন জায়গাতেই টোব্যাকো সিজেশন সেন্টার আছে, সেখানে আমরা কিন্তু সাহায্য নিতে পারি। টোব্যাকো সিজেশন সেন্টারে শুধুমাত্র কাউন্সেলিং না, কিছু ওষুধপত্র আছে, সে নিকোটিন গাম হতে পারে, প্যাচ হতে পারে, আরো কিছু ওষুধপত্র আছে যেগুলো আপনাকে ধূমপানের অভ্যেস ছাড়তে সাহায্য করবে। তবু বলি, যারা ধূমপান করবেন হয়তো ছাড়ছেনও না, অন্তত বাড়িতে এই সময় ইনডোরে শীতের সময় তার দরজা জানলা বন্ধ থাকে, সেখানে যদি শিশু, বয়স্ক বা গর্ভবতী মহিলা থাকে, সেখানে অন্তত ধূমপান করবেন না, তাহলে বাইরে খোলা হাওয়ায় ধূমপান করবেন। আরেকটা যেটা, এয়ার পলিউশন কমানোর যত রকম যা আছে আমাদের, যেমন ধরুন যারা হচ্ছে যে বাড়িতে গ্যাস দাম এখন যা করে দিয়েছে দিন দিন, অনেক মানুষই আছেন আমাদের শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে এবং মফস্বলে, যারা গ্যাস হয়তো অ্যাফোর্ড করতে পারেন না, তাদের ক্ষেত্রে অনেক সময় তারা বাড়িতে কাঠের উনুন বা অন্য কিছু জ্বালানি দিয়ে ব্যবহার করেন, যেগুলোতে ধোঁয়া ওঠে। সেইটা কিন্তু একটা ইনডোর এয়ার পলিউশনের বড় সমস্যা, যেখান থেকে এই ধরনের ফুসফুসের রোগগুলো হয়, বিশেষত শীতকালে, যেখানে দরজা জানলা আপনাকে ঠান্ডার জন্য বন্ধ রাখতেই হয়, ক্রস ভেন্টিলেশন হয় না, বায়ু চলাচল করে না। ফলে ইনডোর এয়ার পলিউশন কমানোর আর একটা হচ্ছে যে, যদি আপনাকে চুল্লি ব্যবহার করতেই হয়, তাহলে ধোঁয়াহীন চুল্লি পাওয়া যায়, এবং সে ধোঁয়াহীন চুল্লি যদি বাড়িতে ব্যবহার করেন, তাহলে কিন্তু ইনডোর এয়ার পলিউশনের হাত থেকে অনেকটাই বাঁচা যাবে। গ্রামাঞ্চলের জন্য বলি, একটা বিশেষ করে যেখানে চাষ হয়, যারা চাষবাসের সাথে যুক্ত বা গ্রামে যারা থাকেন, চাষের পরেই ধান উঠছে এই সময়টাতে, ধানের যেটা পড়ে থাকে ন্যাড়া বলে, সেই ন্যাড়া পোড়ানোর একটা অভ্যেস অনেক মানুষের মধ্যে আছে। এইটা কিন্তু আমাদের পরিবেশের ভীষণ ক্ষতি করে। মানে বাজি পোড়ালে যেরকম ক্ষতি হয়, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং তৈরি হয়, এই একই রকম ভাবে যে একের পরে মাইলের পর মাইল জমি সেগুলো ন্যাড়া পোড়ানো হচ্ছে, সেগুলো কিন্তু গ্রামের বায়ুটাকেও দূষণ করছে। ফলে হচ্ছে যে এই ন্যাড়া পোড়ানো থেকে বিরত থাকুন, ধূমপান বন্ধ, অন্তত ইনডোরে ধূমপান বন্ধ, ধোঁয়াহীন চুল্লি ব্যবহার, আর হচ্ছে যে ন্যাড়া পোড়ানো বা যে কোনো ধরনের বাজি পোড়ানো ইত্যাদি গুলোকে বন্ধ করা। এইগুলো আমি অ্যাড করলাম ডক্টর চ্যাটার্জি যা যা বলেছেন তার সঙ্গে। বাইরে কোভিড নিয়ে যেটা আমাকে বলছিলেন, সেটা হচ্ছে যে দেখুন, কোভিড এর ফলে অনেকেরই, বিশেষ করে কোভিড এর সময় যাদের বাড়াবাড়ি হয়েছে, যাদের হাসপাতালে ভর্তি হয়েছে, সম্প্রতি একটা গবেষণার কথা বলি, আমাদের সারা দেশে, আমাদের ভারতবর্ষেরই গবেষণা, ভারতবর্ষের বিভিন্ন প্রায় অন্তত 20-25টা শহরের বড় হাসপাতালে মিলে, একসাথে মিলে হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন নামকরা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা মিলে একটা কেস কন্ট্রোল স্টাডি, একটা গবেষণা করেছেন, তার ফল বেরিয়েছে সম্প্রতি। সেখানে দেখা যাচ্ছে, গবেষণাটা করতে হয়েছিল এই জন্য যে গত 2 বছরে অনেক মিডিয়াতে এই নিয়ে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে লেখালেখি, বলাবলি হচ্ছিল, আলোচনা চলছিলই, যে কোভিড ভ্যাকসিন নেবার ফলে নাকি অনেকের সাডেন ডেথ ইত্যাদি বেড়ে গেছে, অল্প বয়সে হঠাৎ করেই মারা যাচ্ছে, যাদের অসময়ে, যাদের মারা যাওয়ার বয়স হয়নি এরকম, তারা নাকি কোভিড ভ্যাকসিনের জন্য। কিন্তু এই গবেষণার যেটা উঠে এসছে, যে এটা তো নয়ই, অর্থাৎ কোভিড ভ্যাকসিনের সাথে এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই, বরং এই বয়সে, এই এজ গ্রুপে মৃত্যুর হার কোভিড ভ্যাকসিন যারা নিয়েছে তাদের মধ্যে তুলনামূলকভাবে কম হয়েছে প্রি কোভিড জমানার থেকে এখন পোস্ট কোভিড জমানায়। অর্থাৎ কোভিড ভ্যাকসিন কিছুটা মৃত্যুর হার কমিয়েছে। আর এই যে সাডেন ডেথ, বিশেষ করে অল্প বয়সে হঠাৎ করেই মৃত্যু, এইটা 3টে কারণ, এর সাথে কারণ বলবো না, 3টে বিষয় যার এর সাথে সম্পর্কযুক্ত এরকম বেরিয়ে এসছে। একটা হচ্ছে যে জেনেটিক, অর্থাৎ হচ্ছে যে তাদের পরিবারের কারোর এর আগে সাডেন ডেথের একটা হিস্ট্রি রয়েছে, ইতিহাস রয়েছে। একটা হচ্ছে যে কোভিড এর সময় যাদের হসপিটালাইজেশন দরকার হয়েছিল, অর্থাৎ কোভিডে বাড়াবাড়ি রকম ভুগতে হয়েছিল তাদের। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আরো দুটো, 3 এবং 4। 3 নম্বর হচ্ছে যে একসাথে অনভ্যস্ত কোনো উৎসব অনুষ্ঠানে হঠাৎ করে অনেকখানি মদ্যপান কেউ করে ফেললেন। আর চতুর্থ, সেটা হচ্ছে যে যিনি অভ্যস্ত নন, তিনি হঠাৎ করে ব্যায়াম শুরু করে দিলেন, যেটা শীতকালে অনেকে করেন, গ্রীষ্মে ঘামের জন্য করেন না, কিন্তু শীতকালে অনেকে আবহাওয়া ভালো যে অনেক ভিগোরাস এক্সারসাইজ শুরু করে দিলেন, যে এক্সারসাইজ আপনার শরীর টলারেট করতে পারলো না। এই 4টে কারণে কিন্তু সাডেন ডেথ বাড়ছে। ফলে হচ্ছে যে এইটা সম্পর্কেও কিন্তু সতর্ক থাকতে হবে। এবার আসি যে কোভিড এর যেটা বললাম, যে কোভিড ভ্যাকসিন আমাদের অনেকটা মৃত্যুর হার কমিয়েছে, বাঁচিয়েছে,
ঠিকই, কিন্তু তা সত্ত্বেও কোভিড ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কিছু মানুষকে তো হাসপাতালে যেতে হয়েছে, আইসিসিউতে ভর্তি হতে হয়েছে। তারা সুস্থ হয়ে আবার ফিরেছেন, বেঁচে আছেন। তাদের মধ্যে একাংশের লং কোভিড সিনড্রোম, অর্থাৎ হচ্ছে যে কোভিড এর জন্য ফুসফুসের, হার্টের এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের একটা স্থায়ী ক্ষতি রয়ে গেছে, থেকে গেছে। তাদের কিন্তু নানানভাবে ভুগতে হচ্ছে, এবং এই শীতকাল এলে তাদের কিন্তু ফুসফুসের সংক্রমণ হবার একটা বাড়তি সম্ভাবনা থাকবে। ফলে যারা কোভিড এর সময় ভুগেছেন, হাসপাতালে ভর্তি হতে হয়েছে আইসিইউতে বা জেনারেল বেডে, তাদের কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে। এই যেগুলো বলা হলো যে ঠান্ডা জলে স্নান করবেন না, ফ্রিজের জল বা ঠান্ডা কোনো জিনিস সরাসরি গলায় ঢালবেন না, ঠান্ডা গরম জলে স্নান করবেন, এবং হচ্ছে যে বিশেষ করে যদি বাইক চালান বা আপনি যদি ট্রেনে বা বাসে জানলার ধারে বসে থাকেন, তাহলে একটা স্টোল বা একটা মাফলার এটা যদি গলায় জড়িয়ে নেওয়া আপনার জন্য উচিত হবে। এবং হচ্ছে যে যদি হচ্ছে যে বাড়ির যারা কর্মক্ষম, যারা কি বলবো, যারা বাইরে যান, যেতেই হয় নিয়মিত, তারা যদি অফিসে বা হচ্ছে যে কর্মক্ষেত্রে আপনি যদি কোনো সংক্রমণ নিয়ে বাড়িতে ফেরেন, তাহলে কিন্তু আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে বাড়িতে বয়স্ক মানুষ বা কোভিডে ভুগেছেন যারা, এরকম কোনো মানুষ, অথবা হচ্ছে যে শিশু এবং গর্ভবতী মহিলা যদি থাকে, তাদের সামনে হাঁচি কাশি দিলে কিন্তু তারা সহজে সংক্রমিত হবেন। তাদের ক্ষেত্রে বাড়াবাড়ি হতে পারে। ফলে আপনাকে এটা মেনটেন করতে হবে যে আমরা কোভিড এর সময় যে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা বলতাম, সেটা মেনটেন করতে হবে। আর এই সময়টাতে আবার কোভিড এর সময় যে সুঅভ্যেসগুলো আমরা গড়ে তুলেছিলাম, অর্থাৎ মাস্ক পরা, বিশেষত ভিড় জায়গায় যদি যাই, ভিড় মেট্রোতে, ভিড় বাসে, ভিড় ট্রেনে, বা হচ্ছে যে কর্মস্থলে কেউ হচ্ছে যে আক্রান্ত হলেন, বিশেষ করে যেখানে এয়ার কন্ডিশন চলছে বদ্ধ, এরকম একটা জায়গায়, তাহলে কিন্তু বাকিদেরও সম্ভাবনা থাকে। ফলে মাস্ক পরলে সেটা অনেকটাই কমে। আর নিজের নাকে চোখে মুখে হাত দেবার আগে ভালো করে হাত কচলে, দুহাত কচলে সাবান দিয়ে ধোয়া, এর কোনো বিকল্প নেই। মানে কোভিড ছাড়াও অনেক ধরনের রেসপিরেটরি সিমটম থেকে আপনি বাঁচতে পারেন। খাওয়া দাওয়ার কথা আগেই আলোচনা হয়েছে, পুষ্টিকর খাওয়া দাওয়া করবেন এই সময়। কিন্তু যারা ডায়াবেটিক, তাদের খেয়াল রাখতে হবে এই সময়টাতে নলেন গুড় উঠলো, পিঠে পুলি সময় ইত্যাদি খেতে পারেন, কিন্তু সেটা পরিমিত, হচ্ছে যে এমন অপরিমিত কিছু করবেন না যাতে ডায়াবেটিস ইত্যাদি বেড়ে যায়। কারণ ডায়াবেটিক যারা, তাদের বা যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল, তাদের যদি এই ধরনের শ্বাসকষ্ট হয় বা ফুসফুসের বা শ্বাসনালীর সংক্রমণ হয়, তাহলে কিন্তু সেটা অত্যন্ত বাড়াবাড়ি জায়গায় চলে যায়। ফলে ডায়াবেটিক যারা, তাদের সুগার কন্ট্রোলে রাখতে হবে, পরিমিত পরিমাণে খাওয়া দাওয়া যেভাবে করবেন সেই নিয়ম মেনে চলতে হবে। শীতকাল উপভোগ করুন, আনন্দ করুন, স্বাস্থ্য আন্দোলনে যোগ দিন, এবং হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে আমরা যেসব কর্মসূচিগুলো নিয়েছি, সুলেমানদা বলার আগে নিশ্চয়ই শেষ করবেন, আমাদের সাইকেল র্যালি ইত্যাদি আছে, সেইগুলোতে যোগ দেবার চেষ্টা করুন। সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সুলেমান দা বলুন। আমরা ডক্টর সুবর্ণ গোস্বামীকে শুনে নিলাম। আপনারা প্রত্যেকেই জানেন এবং আমরা উপলব্ধির মধ্যেই আছে, আমরা প্রকৃতির অংশ, পরিবেশের অংশ। ফলে জীববৈচিত্র্যের মধ্যে আমরা পরিবেশের সঙ্গে জুড়ে রয়েছি। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে? বলো। শোনো তো, কিছু বলছিলে? না না, অনেক আগে বলছিলাম, দেরিতে পৌঁছাচ্ছে বোধহয় তোমার কাছে আওয়াজ। বল বল। আচ্ছা, আমি আমার আলোচনাটাকে গুটিয়ে আনি। আমরা প্রকৃতির যেহেতু অংশ, ফলে আমাদের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উপরে একটি প্রভাব সবসময় থাকছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বাস্থ্যের উপরে আমাদের প্রভাবটা স্বাভাবিকভাবেই এসে পড়ে। আমরা
যত উন্নত হয়েছি, যত হচ্ছে প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্ন হয়েছি, ততই আমাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতাগুলো, যে ন্যাচারাল প্রতিরোধ ক্ষমতাগুলো যেগুলো ছিল সেগুলো কমেছে। ফলে সেইখান থেকে দাঁড়িয়েই আমাদের কিছু ব্যবস্থাপনা এবং প্রকৃতির সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার ফলে আমাদের কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই আমাদের জনস্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে এটা খুবই প্রাসঙ্গিক। আমরা সেই জন্যই বারবার বলি রোগ প্রতিরোধের উপরে জোর দিতে হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে সরকারকে জোর দিতে হবে। সরকার যদি ব্যবস্থাপনা গ্রহণ না করে তাহলে নাগরিকের স্বাস্থ্য কখনোই সুরক্ষিত থাকতে পারে না। একটি দেশের নাগরিকের স্বাস্থ্য তখনই সুনিশ্চিত হতে পারবে যখন সরকার তার ব্যবস্থাপনায় মানে স্বাস্থ্য পরিকাঠামোকে পুনর্গঠিত করতে পারবে বা ব্যবস্থাপনার মধ্যে আনতে পারবে, এবং আমাদের সরকারি হসপিটালগুলোর মধ্যে স্বাস্থ্য পরিষেবার জায়গাগুলো আরো প্রসারিত হতে পারবে, এবং চিকিৎসা থেকে শুরু করে তার হচ্ছে পরীক্ষার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনাগুলো থাকা খুবই জরুরি হয়ে পড়েছে। কোভিড সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অতিমারির সময়। আমি যে জায়গায় এসে শেষ করতে চাই, আমরা এই সময় সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের মধ্যে রয়েছি। আমরা এই সময় যে মূল স্লোগানগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, জীবন ও জীবিকার জন্য বিজ্ঞান, যুক্তিবাদ ও মুক্ত চিন্তার প্রসার, জল, জমি, বন ও বিদ্যুতের অধিকার, এই নিয়ে আমরা মানুষের কাছে যাব। মানুষের কাছে যাওয়ার মধ্যে দিয়ে যেমন যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা এবং মুক্ত চিন্তার কথা বলার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার প্রয়োজনে আমাদের যে বিষয়গুলোর সঙ্গে যুক্ত রয়েছে, তার সঙ্গে 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 জল, জমি এবং হচ্ছে বিদ্যুতের আসলে শক্তির যে অধিকার, যার সঙ্গে মানুষের দৈনন্দিন জীবন জড়িয়ে রয়েছে, এই সম্পদগুলো, এই প্রকৃতির সম্পদগুলোকে রক্ষা না করতে পারলে আমাদের স্বাস্থ্য সুনিশ্চিত হতে পারবে না। তাই সামগ্রিকভাবে এই সচেতনতা প্রসার এবং তার সঙ্গে সঙ্গে সরকারকে এই সমস্ত ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করবার যে দাবি, সেগুলোর জন্যই আমাদের রাস্তা থাকতে হবে, আরো বেশি বেশি করে যুক্ত থাকতে হবে পরিবেশ এবং হচ্ছে স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে, এবং বিজ্ঞান মনস্কতা প্রসারের আন্দোলনের সাথে বা আমাদের প্রয়াসের সঙ্গে বিজ্ঞান উৎসবের সঙ্গে যুক্ত হবেন, বিজ্ঞান মেলার সঙ্গে যুক্ত হবেন, শিশু বিজ্ঞানের সঙ্গে যুক্ত হবেন, বিজ্ঞান প্রদর্শনীর সঙ্গে যুক্ত হবেন। এই সমস্ত কর্ম প্রয়াসের মধ্যে দিয়ে এবং বিভিন্ন আঙ্গিকের মধ্যে দিয়ে, গান, কোরিওগ্রাফি ইত্যাদির মধ্যে দিয়ে বিজ্ঞানের কথাকে মানুষের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়েই আমরা জনবিজ্ঞান আন্দোলনকে সামগ্রিকভাবে সফল করব। আমি আবার ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর মৌমিতা চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যদিও ওরা দুজনেই আমাদের জনবিজ্ঞান আন্দোলনের আমাদের মতনই একজন সৈনিক এবং আমাদের সঙ্গে সবসময় কাজের সঙ্গে যুক্ত থাকেন। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ, নমস্কার।